আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি 25 পরীক্ষার্থীদের সাধারণ গণিত বিষয়ের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব বোর্ড পরীক্ষার জন্য কোন অধ্যায়টি কতখানি গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। শুরুতে আমরা বাস্তব সংখ্যা অধ্যায়টি সম্পর্কে একটু আলোচনা করি। এই অধ্যায়টি আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ না। আমরা যদি বিগত সময়ের প্রশ্নগুলো একটু খেয়াল করে দেখি, সেখানে আমরা দেখতে পারবো এই বাস্তব সংখ্যা অধ্যায়টি থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসেনি, অর্থাৎ এই অধ্যায়টি সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ না। তবে আপনি যদি মনে করেন যে আপনি সৃজনশীলের জন্য প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে আপনি এই অধ্যায়ের যে উদাহরণে যে ম্যাথগুলো দেওয়া আছে এবং অনুশীলনীতে যে ম্যাথগুলো দেওয়া আছে, শুধুমাত্র সেই ম্যাথগুলোই দেখতে পারেন। তবে আমি বলে রাখি, এটি কিন্তু অ্যাডভান্স লেভেলে যারা স্টুডেন্ট তাদের জন্য প্রযোজ্য। আপনি যদি আমজনতা হয়ে থাকেন আমার মতন, সেক্ষেত্রে আপনি এই অধ্যায়টি সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ ভাবতে পারেন না। আর বহু নির্বাচনের জন্য আমাদের এই অধ্যায় থেকে কিছু বিষয় পড়তে হবে। আপনাকে এই অধ্যায় থেকে নির্ণয় করতে হবে কোন সংখ্যাটি মূলদ এবং কোন সংখ্যাটি অমূলদ। আমাদের দেখা যায় কি কোনো এমসিকিউ প্রশ্ন দিয়ে বলে যে নিচের কোন সংখ্যাটি মূলদ, অথবা বলে নিচের কোন সংখ্যাটি অমূলদ। তো এটি আমাদের ভালোভাবে জানতে হবে। সেই জন্য আমাদের মূলদ সংখ্যা কি এটি জানতে হবে, অমূলদ সংখ্যা কি এটি সম্পর্কেও জানতে হবে। আবার আমাদের এই অধ্যায়ের একটা পেজে দেয়া আছে বাস্তব সংখ্যার বিভিন্ন ধর্ম, অর্থাৎ বাস্তব সংখ্যার যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, গুণ ভাগ, বাস্তব সংখ্যার বিভিন্ন বিধিগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কেও আমাদের এমসিকিউ প্রশ্নে আলোচনা করা হয়। আবার এখানে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কেও বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তো যেমন ধরেন আমাদের দেওয়া আছে 2.5 এর উপর পৌনপুনিক যোগ 3.752, এখানে দিলাম পৌনপুনিক আর আরেকটা ধরুন এখানে দিলাম 3, এরকম লেখা আছে। এই দুটো আমাদের যোগ করতে বলতেছে। তো এই যোগটি আপনি যদি ম্যানুয়ালি করতে চান, সেক্ষেত্রে আপনার সময় লাগবে বেশি। তো আপনি কি কাজ করবেন, এটিকে আপনারা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবেন, এটিকেও সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবেন। তারপর ভগ্নাংশ দুটিকে ক্যালকুলেটরে তুলবেন এবং ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যোগটি করব। সেক্ষেত্রে দেখা যাবে কি এমসিকিউটা আমরা দ্রুত সলভ করতে পারতেছি। তো ম্যাথের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ কে কত বেশি দ্রুত সলভ করতে পারে এই বিষয়টি অনেক মাইনে রাখে। যেমন ধরেন 25টা এমসিকিউ আছে, আমাকে সময় কিন্তু 25 মিনিট, কিন্তু বাস্তবে কিন্তু 25 মিনিট সময় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি আমাদের 20 থেকে 22টার মতন আমরা এমসিকিউ সলভ করতে পারি। তো বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি করব, তো সেক্ষেত্রে দেখা যায় কি ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড, আপনারা দুজন পাশাপাশি আছেন, আপনারা দুইজনই মোটামুটি ভালো স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনি হয়তো প্রথম থেকে এমসিকিউ সলভ করা শুরু করলেন, আপনার ফ্রেন্ড শেষ থেকে এমসিকিউ সলভ করা শুরু করলো। আপনি সলভ করছেন 10টা, আপনার ফ্রেন্ড সলভ করছে 15টা, তো দুইজন মিলে এমসিকিউ কয়টা হয়ে গেল, 25টা। অথবা যদি আমাদের 30টা এমসিকিউ থাকে, সেক্ষেত্রে আপনি সলভ করলেন 15টা, আপনার ফ্রেন্ড সলভ করলো 15টা, তো 15-15-30টা হয়ে গেল। সেক্ষেত্রে দেখেন 15টা এমসিকিউ সলভ করার জন্য ধরেন আপনি নিলেন 20 মিনিট সময়, আপনার ফ্রেন্ডও 15টা এমসিকিউ সলভ করার জন্য সময় নিল 20 মিনিট। তো আমাদের হাতে থাকলো কতক্ষণ করে, আরও 10 মিনিট করার সময় থাকলো। তো সেই 10 মিনিট সময়টা আপনারা চাইলে উত্তরগুলো এক্সচেঞ্জ করতে পারেন। তো আপনারা অনেক সময় বলতে পারেন যে ভাই পরীক্ষার ঘাট অনেক কঠিন থাকে। তো ভাই বাস্তবতা হলো পরীক্ষা, এসএসসি পরীক্ষা বা বোর্ড পরীক্ষাগুলোতে ঘাট কিন্তু অতটা কঠিন হয় না, আপনি স্বীকার করেন আর না করেন। তো সেক্ষেত্রে অনায়াসে আমরা উত্তরগুলো এক্সচেঞ্জ করতে পারি। যদিও এটি একটা শর্টকাট টাইপের, মানে ধরেন একটা অনৈতিক কাজ, তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য বিষয়টি বলে দিলাম। এরপর আমরা আলোচনা করি সেট অফ ফাংশন অধ্যায়টি সম্পর্কে। এই অধ্যায় থেকে এমসিকিউ এর জন্য এই অধ্যায়ের প্রতিটি টপিক আপনাকে ভালোভাবে জানতে হবে। কারণ এই কোন অংশটা থেকে কোন এমসিকিউ প্রশ্ন আসে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না। সেক্ষেত্রে আপনি যদি এই অধ্যায়ের প্রতিটা টপিক ভালোভাবে জেনে থাকেন, সেক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন অনায়াসে আনসার করতে পারবেন। আর সৃজনশীলের জন্য আমাদের 2.1 থেকে 1, 10 আর 12 এই তিনটা প্রশ্ন আমাদের ভালোভাবে পড়ে রাখতে হবে। এর মধ্যে 12 নং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 12 নং প্রশ্নটি হচ্ছে আমাদের ভিন চিত্র সংক্রান্ত প্রশ্ন, অর্থাৎ ভিন চিত্র সংক্রান্ত প্রশ্নটা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ। আর অতিরিক্ত যদি আপনি পড়তে চান, সেক্ষেত্রে আপনি 2.1-এর 3 আর 6 এই দুটা ম্যাথও দেখে রাখতে পারেন। এখানে আমি 1 যে দাগে রাখছি, 1 মূলত আমাদের ক নাম্বারের জন্য। ক নাম্বারে আমাদের বলে যে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অথবা এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এই জাতীয় ম্যাথগুলো আমাদের সচরাচর ক নাম্বার প্রশ্ন থাকে। আর 2.2 থেকে আমাদের 13, 16, 18, 23 এই চারটি ম্যাথ গুরুত্বপূর্ণ। আর উদাহরণ হিসেবে আমাদের 23 নম্বর ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। তো সেট অফ ফাংশন অধ্যায়টি নিয়ে এই কয়টি ম্যাথ পড়লে আমাদের আশা করি এসএসসি পরীক্ষা আমরা ফুল কমন পাবো। বীজগণিতিক রাশি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রতিটি বোর্ডে প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন আসি। তো এই অধ্যায়টি আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়েও সেম কথা, যে এমসিকিউ এর জন্য এই অধ্যায়ের যতগুলো টপিক আছে সবগুলো টপিকে আমাকে দেখতে হবে। কিন্তু যদি আপনি সৃজনশীলের কথা বলেন, সেক্ষেত্রে আমরা 3.1 থেকে 8 নাম্বার এবং 15 নাম্বার ম্যাথ এই দুটো ম্যাথ দেখবো। একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, আমি কিন্তু প্রতিটা অধ্যায়ের যে ম্যাথগুলো আপনি বাদ দিতে পারবেনই না, আমি ঠিক সেই ম্যাথগুলো বেছে নিয়েছি, আমি কিন্তু অতিরিক্ত ম্যাথ দেইনি। তো সেক্ষেত্রে আমি আশা করতে পারি যে এই ম্যাথগুলো যদি আপনি ভালোভাবে করে থাকেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে কোনো একটা অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক আপনি আনসার করতে পারবেন ইনশাল্লাহ।
আর 3.2 থেকে আমাদের পড়তে হবে 13, 14, 17 এবং উদাহরণ হিসেবে আমাদের পড়তে হবে 16 আর 17 নম্বর ম্যাথটি। আর 53 পৃষ্ঠার গ নাম্বার যে কাজটা আছে এই কাজটি আমাদের পড়ে রাখতে হবে। 3.3 থেকে এবং 3.4 থেকে কেবলমাত্র আমরা কয়ের জন্য কয়েকটি করে ম্যাথ দেখব। 3.3 আছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, সেক্ষেত্রে 58 পৃষ্ঠার ক নং যে কাজটা আছে আপনারা চাইলে এটাও দেখতে পারেন, আবার অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। 3.4 আছে আমাদের উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, তো এইগুলো আপনারা কেবলমাত্র কয়ের জন্যই পড়ে রাখবেন। আর 3.5 যদি এটা গুরুত্বপূর্ণ না, তারপর আপনারা চাইলে এই অধ্যায় থেকে 17 এবং 21 নং ম্যাথ দেখতে পারেন। আবার এই ম্যাথের অনুরূপ কিন্তু আমাদের উদাহরণের ম্যাথ আছে এবং কাজেও ম্যাথ আছে, আপনারা ঠিক সেগুলোও দেখে রাখবেন। আশা করছি বীজগাণিতিক রাশি থেকে প্রশ্ন আসলে এগুলোর বাইরে থেকে আসার কথা না। তবে আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু একটা সাজেশন। এরপর আমরা একটু কথা বলি সূচক ও লগারিদম অধ্যায়টি সম্পর্কে। রিসেন্ট সময় আমি দেখে রাখছি যে উচ্চতর গণিতের সূচক লগারিদম থেকেও প্রশ্ন এই জেনারেল ম্যাথে দিয়ে রাখে। সেক্ষেত্রে যাদের উচ্চতর গণিত নাই তাদের জন্য কিন্তু প্রশ্নটা অনেক কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে প্রশ্নটি পড়ে দেখবেন যে পুরো প্রশ্নটা আপনি কখনো করছেন কিনা। যদি আপনি প্রশ্নটি আগে কখনো সলভ করে থাকেন সেক্ষেত্রে কেবলমাত্র আনসার করবেন, তাছাড়া আনসার করবেন না। আর যাদের উচ্চতর গণিত আছে তারা তো অবশ্যই প্রশ্ন দেখেই ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কোনটা সাধারণ গণিত থেকে দিচ্ছে আর কোনটা উচ্চতর গণিত থেকে দিচ্ছে। তো সেক্ষেত্রে তাদের জন্য এটা অনেকটা একটা বেনিফিট হিসেবে কাজ করবে। এই অধ্যায় আমি কিন্তু আগেই বলে নিচ্ছি আমি মূলত সৃজনশীলের জন্য ফোকাস করেছি। বাস্তব সংখ্যা অধ্যায়টি থেকে সৃজনশীল যেহেতু হয় না, এই কারণে আমি ওই অধ্যায়ে এমসিকিউ এর কথাটা বলেছি। বাকি কোনো অধ্যায়ে আমি এমসিকিউ সম্পর্কে আলোচনা করিনি। তো প্রতিটি অধ্যায়ে এমসিকিউ এর জন্য সেই অধ্যায়ের যতগুলো টপিক আছে আপনাকে ততগুলো টপিকই একদম ভালোভাবে পড়ে রাখতে হবে। আর এই অধ্যায়ের কথাটা আমি একটু বলি। 4.1 থেকে আমরা 4, 7, 8, 9, 13 এই 5টি ম্যাথ দেখব 4.1 থেকে। আর 4.2 থেকে আমরা অনুশীলনী 5 নং ম্যাথটি দেখব এবং উদাহরণের 10 নং ম্যাথটি দেখব। উদাহরণের 10 নং ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনুশীলনী 5 নং ম্যাথটিও খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যে 5টা ম্যাথ আমরা দিয়ে রাখছি এই 5টা ম্যাথ সচরাচর ক নাম্বার বা খ নাম্বারে থাকতে পারে, কিন্তু এই যে 5 আর 10 এগুলো গ নাম্বার বা খ নাম্বারে থাকে। আর 4.3 থেকে আমাদের শুধুমাত্র বহু নির্বাচনের জন্য কোনো একটা সংখ্যাকে আদর্শ রূপে কিভাবে প্রকাশ করা হয়, কোনো একটা সংখ্যার লগের পূর্ণক এবং অংশ কিভাবে নির্ণয় করে এগুলো সম্পর্কে আমাদের আলোচনা করা হয়। তো আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি এই প্রশ্নগুলোর সলভ বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় হেল্প পেতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন। লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে, সেখান থেকে আপনারা চাইলে গুগল ফর্মটি ফিল আপ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। এবার আমরা আলোচনা করব এক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়টি সম্পর্কে। সচরাচর এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না, তারপরেও যদি আমরা বলি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ কোনগুলো সেগুলো নিয়ে একটু কথা বলি। 5.1 থেকে 20 আর 21 এই দুটি ম্যাথ আমাদের গুরুত্বপূর্ণ এবং 5.2 থেকে 24, 27, 28 এই তিনটি ম্যাথ গুরুত্বপূর্ণ। আর 106 পৃষ্ঠার খ নং কাজটিও আমরা দেখে রাখবো। তো আমি বলে দিচ্ছি এই অধ্যায়টি কিন্তু বোর্ড পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও যদি আপনি ম্যাথ দেখতে চান সেক্ষেত্রে চাইলে আপনারা এই কয়টি ম্যাথ দেখে রাখতে পারেন। এবার আমরা একটু কথা বলি রেখাকোণ ত্রিভুজ চ্যাপ্টারটি সম্পর্কে। এটি মূলত জ্যামিতি অংশের। তো বোর্ড পরীক্ষার জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে কি অধিকাংশ সময় এই অধ্যায় থেকে প্রশ্নগুলো হয়েই গেছে বারবার। তো এখন রিসেন্ট সময়গুলোতে কি ঘটনা ঘটে যে ক, খ, গ এই তিনটার মধ্যে ধরেন ক আর খ এই অধ্যায় থেকে দিচ্ছে, গ নাম্বারটা দিচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য এই অধ্যায় থেকে, অথবা ক নাম্বারটা দিচ্ছে আমাদের ধরেন বৃত্ত অধ্যায় থেকে, অথবা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ওই অধ্যায় থেকে দিচ্ছে ক নাম্বারটা, খ নাম্বারটা আর গ নাম্বারটা দিচ্ছে আমাদের রেখাকোণ ত্রিভুজ চ্যাপ্টার থেকে, অথবা ক, খ, গ তিনটা প্রশ্নই আমাদের রেখাকোণ ত্রিভুজ চ্যাপ্টার থেকে দিয়েছে। তো মিক্স করলে এই অধ্যায়ের সাথে আমাদের ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সেই অধ্যায়টি মিক্স করে। তো আমরা যদি মিক্সের কথাটা না বলি সেক্ষেত্রে আমাদের উপপাদ্য 13 এটি মূলত আমরা বিরোধ পদ্ধতিতে প্রমাণ করেছি। এই ম্যাথটি আমরা এই উপপাদ্যটি আমরা একটু ভালোভাবে দেখে রাখবো। এই বিরোধ পদ্ধতি কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। যে যেমন বিষয়টা হচ্ছে কিরকম টাইপের, আপনাকে প্রমাণ করতে বলছে এখন দিন, আপনি ধরে নেবেন যে হ্যাঁ ভাই এখন যদি দিন না হয় এখন হচ্ছে রাত, রাত ধরে নিলেন, তারপর আপনি বলতেছেন ওকে এখন যেহেতু রাত তাহলে রাতের বেলা তো সূর্য দেখা যাবে না, কিন্তু আমরা দেখতেছি কি রাতের বেলা সূর্য দেখা যাচ্ছে। তাহলে আপনি বললেন যেহেতু রাতের বেলা সূর্য দেখা যাচ্ছে এটা তো ঘটতে পারে না, তার মানে কি এখন দিনই। অর্থাৎ যেটা আপনাকে প্রমাণ করবে আপনি উল্টাটা ধরে নেবেন, উল্টাটা ধরে নিয়ে প্রমাণ করবেন। এটাই মূলত বিরোধ পদ্ধতি। তো এটা জ্যামিতির বিভিন্ন প্রমাণে কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া উদাহরণের 2 নং যে ম্যাথটি আছে এটিও আমরা এই অধ্যায়ের জন্য পড়ে রাখবো। সেই সাথে 6.3 থেকে 10, 20, 22 এই তিনটি ম্যাথ আমরা দেখে রাখবো। এবার আমরা আলোচনা করব আপনাদের সবার প্রিয় ব্যবহারিক জ্যামিতি অধ্যায়টি সম্পর্কে। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি অধিকাংশ শিক্ষার্থী এই অধ্যায়টি থেকে এক সেট প্রশ্ন আনসার করে। আর এটা হচ্ছে যে আমাদের মতো যারা জ্যামিতিতে একটু দুর্বল তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা ভালো একটা বেনিফিট হিসেবে কাজ করে। দেখা যায় কি রেখাকোণ ত্রিভুজ ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই তিনটা অধ্যায়ের মধ্যে থেকে যদি কাউকে বলা হয় যে আপনি কোন অধ্যায় থেকে আনসার করবেন, অধিকাংশ স্টুডেন্টে হাত তুলবে ব্যবহারিক জ্যামিতি।
তারপরে কিছু সংখ্যক কম স্টুডেন্ট হাত তুলবে, তারা বলবে রেখাকোণ ত্রিভুজ। আর সীমিত সংখ্যক শিক্ষার্থী তারা বলবে বৃত্ত অধ্যায় থেকে আমরা আনসার করি। তো দেখা যাক এই অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ কোনগুলো। এই অধ্যায়ে আমরা উদাহরণ হিসেবে 1 আর 4 এই দুটি ম্যাথ দেখে রাখবো এবং 145 পৃষ্ঠার 2, 3, 4 এগুলো মূলত বৃত্ত অঙ্কনের বিভিন্ন তথ্য দেওয়া থাকে, সেখান থেকে আমাদের বৃত্ত অঙ্কন করতে হয়। 145 পৃষ্ঠা আমাদের দেওয়া আছে, আমরা এই তিনটা চিত্র এগুলো দেখে রাখবো। সেই সাথে 7.2 থেকে 13, 14, 15 এই তিনটি ম্যাথ আমরা দেখে রাখবো। এখানে কিন্তু আপনি যত চিত্রটা ভালোভাবে ড্র করবেন সেক্ষেত্রে মার্কস ফুল পাওয়ার সম্ভাবনা তত বেশি। আপনার চিত্রতে যদি ঘষা মাজা হয়, চিত্র যদি সুন্দর না হয়, সেক্ষেত্রে মার্ক অনেক কমে যাবে। তো এই অধ্যায়টি আনসার করার পূর্বে এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন। এবার আমরা একটু কথা বলি বৃত্ত অধ্যায়টি সম্পর্কে। দেখেন, যদিও বৃত্ত অধ্যায়টা আপনার কাছে কঠিন মনে হয়, আমার কাছে কঠিন মনে হয়, কিন্তু আদতে কিন্তু বৃত্ত অধ্যায়টা অতটা কঠিন না। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বৃত্ত অধ্যায়টা বাস্তবে এতটা কঠিন না। এই অধ্যায় থেকে আমরা উপপাদ্য হিসেবে 20, 22, 23 এই তিনটা ম্যাথ দেখে রাখবো এবং অনুশীলনী 8.1 থেকে 5, 7, 12 এক্ষেত্রে 12 নং ম্যাথটি আমরা বিরোধ পদ্ধতিতে সলভ করব। এই তিনটা ম্যাথ দেখে রাখবো। 8.2 থেকে আমরা 1 আর 2 দেখে রাখবো। 8.3 থেকে 1, 2, 4, 7 এই চারটি ম্যাথ দেখে রাখবো এবং 8.4 থেকে 1 আর 3 দেখবো। আপনারা এখানে বলতে পারেন 8.5 কে আমরা ইনক্লুড করিনি কেন? 8.5 থেকে যে সম্পাদ্যগুলো আছে, মানে যে চিত্রগুলো আছে, চিত্রগুলো একটু ভালোভাবে দেখে রাখবেন। শুধু বৃত্ত অধ্যায় থেকে আপনি যদি এই ম্যাথগুলো একটু ভালোভাবে সলভ করে থাকেন সেক্ষেত্রে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় ফুল কমন পাবেন। এবার আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি সম্পর্কে। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসে, আর এই অধ্যায়টি কিন্তু অনেক সহজ। তো আপনারা চাইলে সহজে এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আনসার করতে পারেন। এই অধ্যায়ে আমরা মূলত 9.1 থেকে 17, 20, 21, 24, 25 এই 5টি ম্যাথ দেখব এবং উদাহরণের 8, 11 এর মধ্যে 11 নং ম্যাথটি বেশি গুরুত্বপূর্ণ। এই দুটি ম্যাথ দেখব এবং কাজ 183 পৃষ্ঠার খ নং কাজটি দেখব। এখানে ক নং কাজটিও মূলত খ নং কাজেরই অনুরূপ, এই কারণে আমি ক নং প্রশ্নটি উল্লেখ না করে শুধু খ নং প্রশ্নটি একটাই উল্লেখ করেছি। আর 9.2 থেকে আমাদের 18, 24, 29, 30 এই চারটি ম্যাথ দেখব এবং উদাহরণ হিসেবে আমরা 14 নং ম্যাথটি দেখব। আপনাদের স্পেশাল একটা আমি ম্যাথ বলে দিচ্ছি, সেটি হচ্ছে যশোর বোর্ড 2020-এর এই অধ্যায় থেকে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটি খ নং ম্যাথটি আমাদের এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে দেখা যায় কি, যেমন ধরেন আমাদের দেওয়া আছে এরকম যে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা মাইনাস 1। তো এইরকম একটা কিছু দেওয়া থাকে, দিয়ে আমাদের কিছু একটা প্রমাণ করতে বলে। তো সেক্ষেত্রে আপনারা কাজ করবেন, এই যে উপরে যেটা দেওয়া থাকে অথবা নিচে যেটা দেওয়া থাকে এগুলো কিছু দেখার দরকার না, আপনি শুধু এইটুকু দেখেন। এখানে কি দেওয়া আছে মাইনাস 1, তো আপনি কাজ করবেন সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1, এটা দ্বারা উপরেও গুণ দিবেন নিচেও গুণ দিবেন, অর্থাৎ নিচের এইটুকু দেখবো এখানে আছে মাইনাস 1, এই কারণে আমরা এখানে নিচ্ছি প্লাস 1। আর সাইন থিটা মাইনাস কস থিটা নিচে ছিল, এটা যেমন আছে তেমনই থাকবে। এটা দ্বারা আমরা উপরে নিচে গুণ দেবো, এরপর আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র ফালাবো। লাস্টে যা দেখবো আমাদের এই ডান পাশে যেটা আছে এটা অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এই ম্যাথটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা কথা বলি দূরত্ব উচ্চতা অধ্যায়টি সম্পর্কে। বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকেও এক সেট প্রশ্ন আসে। এই অধ্যায়টি কিন্তু অনেক সহজ, মাত্র দেখেন 4টা ম্যাথ আমি দেখায় রাখছি। এই 4টা ম্যাথ যদি আপনি বুঝে ভালোভাবে পড়ে থাকেন তো আপনি শিওর থাকেন ইনশাল্লাহ আপনি এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হুবহু আনসার করতে পারবেন এবং সেখানে 10-এ 10 পাবেন। তো এই ক্ষেত্রে আমরা অনুশীলনীর 12, 16, 18, 19 এই 4টি ম্যাথ ভালোভাবে একটু প্র্যাকটিস করব। এরপর আমরা কথা বলবো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়টি সম্পর্কে। এখানে আমাদের 11.1 থেকে আমাদের পড়তে হবে 7, 9, 10, 11। মূলত 11 আর 12 এই দুটি ম্যাথ একই টাইপের, এই কারণে 11, 12 এই দুটার মধ্যে থেকে শুধুমাত্র আমরা 11 নং ম্যাথটা দাগিয়ে নিচ্ছি। এর মধ্যে 10 নং ম্যাথটি গুরুত্বপূর্ণ, 9 নং ম্যাথটিও বেশি গুরুত্বপূর্ণ। আর উদাহরণ হিসেবে আমাদের 4, 5, 6, 7 এই 4টি ম্যাথ দেখে রাখবো। 11.2 বোর্ড পরীক্ষা অতটা গুরুত্বপূর্ণ নয়, তারপরও আমরা চাইলে এখান থেকে 11, 22, 23 এই 3টি ম্যাথ দেখে রাখতে পারি। এবার আমরা আলোচনা করব সসীম ধারা অধ্যায়টি সম্পর্কে। বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকেও এক সেট প্রশ্ন সচরাচর আসে, তবে আমি শিওর দিচ্ছি না আপনাকে এই অধ্যায় থেকে আসবেই এমন না, কারণ এটা বীজগাণিতিক পাঠের অংশ। তো সেখানে দেখা যায় কি অধিকাংশ ক্ষেত্রে এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসে। সেম কথা কিন্তু আগের অধ্যায়ের ক্ষেত্রেও সত্য। তো এখানে আমাদের 13.1 থেকে 11, 15, 19, 24 এই 4টা ম্যাথ দেখব এবং উদাহরণ হিসেবে আমরা 6 নং ম্যাথটা দেখব। 13.2 থেকে 8, 15, 22, 23, 25 এই 5টি ম্যাথ দেখব এবং উদাহরণ হিসেবে আমরা 12 নং ম্যাথটি দেখব। আমি আপনাদের আবার স্মরণ করে দিচ্ছি,
পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে, অথবা এই যে ম্যাথগুলো আপনাদের বলে দিচ্ছি, এই ম্যাথগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো জানার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেওয়া একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই গুগল ফর্মটি ফিল আপ করে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে আপনি চাইলে যুক্ত হতে পারেন। সেখানে আপনারা চাইলে পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার পড়াশোনা নিয়ে কোন বিষয়টা নিয়ে আপনি জানতে চাচ্ছেন তা সরাসরি প্রশ্ন করতে পারেন। এবার আমরা কথা বলবো ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য অধ্যায়টি সম্পর্কে। এই অধ্যায়টি মূলত আমাদের রেখাকোণ ত্রিভুজ অধ্যায়টির সাথে মিক্স করে দেওয়া থাকে। তো এই অধ্যায়টি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, এখানে থেকে দেখা যায় কি সর্বোচ্চ 4 মার্কের একটা প্রশ্ন আসতে পারে। তো এই অধ্যায় থেকে আমরা 13, 14, 15, 17 এই 4টি ম্যাথ একটু ভালোভাবে দেখে রাখবো এবং এই 4টি ম্যাথ দেখলে আশা করা যায় যে এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক সেটি আমরা বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ আনসার করতে পারবো। এবার আমরা কথা বলি আপনাদের সবার প্রিয় পরিমিতি অধ্যায়টি সম্পর্কে। তো এখান থেকেও কিন্তু এক সেট প্রশ্ন ফুল আসে আর সহজেই এই এক সেট প্রশ্ন আনসার করা যায়। এখানে আমরা 16.1 থেকে 5, 8, 10 এই তিনটি ম্যাথ দেখব, 16.2 থেকে 5, 12, 14 এই তিনটি ম্যাথ দেখব, 16.3 থেকে 7 আর 8 এই দুইটা ম্যাথ মূলত ক নাম্বারের জন্য আপনারা দেখে রাখতে পারেন, কিন্তু এটা খ নাম্বার বা গ নাম্বারে সচরাচর আসে না। আর 16.4 থেকে 11, 17, 18 এই তিনটি ম্যাথ আমরা একটু দেখে রাখবো। তো দেখেন এই কয়টা ম্যাথ দেখলে আশা করা যায় যে এখান থেকে আপনি একটা ফুল সেট প্রশ্নের আনসার করতে পারেন। এবার আমরা কথা বলি পরিসংখ্যান অধ্যায়টি সম্পর্কে। বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসে, সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 1 সেট প্রশ্ন আনসার করতেই হবে। আর এই অধ্যায়টা অনেক সহজ, মানে ধরেন যে স্পেসিফিক কিছু টপিক আছে, যেমন আমাদের গড় নির্ণয় করতে বলে, মধ্যক, প্রচুরক, এগুলো আমাদের নির্ণয় করতে বলে। একদম সহজ সহজ বিষয়, যে আপনি যদি একটা পড়ে থাকেন ওই রিলেটেড যে প্রশ্নই আসুক আপনি সেখানে হুবহু সেম কাজ করে আসবেন, দেখবেন যে আপনার আনসার হয়ে গেছে, 10-এ 10 পেয়ে গেছেন। তো এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের যতগুলো উদাহরণ আছে, মানে এই অধ্যায়ের বইয়ের যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণে আপনি পড়ে রাখবেন, এক্ষেত্রে আপনি নিশ্চিত থাকেন আপনি 10-এ 10 পাবেন। তো দেখেন আমি যদি সর্বসাকুল্যে কথাটা বলি, আমাদের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আপনি সহজেই এক সেট প্রশ্ন আনসার করতে পারেন, সেখানে আপনি পাচ্ছেন 10। আপনি বৃত্ত অধ্যায় বাদ দিলাম, আমি যদি ব্যবহারিক জ্যামিতির কথা বলি সেখান থেকে এক সেট প্রশ্ন আনসার করতে পারেন, সেখানেও আপনি পাচ্ছেন 10। আর পরিমিত অধ্যায় থেকে আপনি এক সেট প্রশ্ন আনসার করতে পারেন, সেখানেও পাচ্ছেন 10। আপনি এই যে পরিসংখ্যান অধ্যায়টি আছে এখান থেকে আপনি এক সেট প্রশ্ন আনসার করতে পারেন, এখানে আপনি পাচ্ছেন 10। দেখেন এই 40 কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাচ্ছেন, মানে একদম ইজিলি। মানে ধরেন আপনি যদি বলেন যে আমি 3 ঘন্টা মাত্র পড়বো, 3 ঘন্টা বাদ দেন, আপনি 2 ঘন্টা যদি পড়েন, 2 ঘন্টা পড়লে আপনি এই 40 মার্কের প্রশ্ন আনসার সহজেই করতে পারবেন। আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ তো আছেই, তো সেক্ষেত্রে গ্রুপে যুক্ত হতে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি ফিল আপ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান। পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আপনি পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন নোটস কালেক্ট করতে পারেন। এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আপনার সময় সুন্দর কাটুক।